দর্শক, আজকে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি ডিজিজ এবং বর্তমান সময়ে আমরা প্রায় এই ধরনের রোগী পাচ্ছি, যেটা গুলেনবারি সিনড্রোম বা জিবিএস নামে পরিচিত। এটা একটা গুরুতর স্নায়বিক রোগ এবং এটা আমাদের এক ধরনের অটো ইমিউন ডিজিজ, যেটা বলা হয় যে আমাদের শরীরের যে ইমিউনিটি সিস্টেম সেটাই নিজের শরীরের এগেনস্টে, অ্যান্টিবডির এগেনস্টে, এই স্নায়ুতন্ত্রের এগেনস্টে কাজ করে, যার ফলে এই রোগীর হাত পায়ের শক্তি কমে যায়, প্যারালাইসিসের মতো হয়ে যায়। বিশেষ করে লোয়ার লিম্ব থেকে শুরু হয়, যেটা আমাদের পায়ের নিচের অংশ থেকে শুরু করতে আস্তে 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 উপরের দিকে চলে আসে। এবং এটা সাধারণত কোনো ভাইরাল ইনফেকশান বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের পরে শুরু হয়, যেমন দেখা যায় কোনো ফ্লু বা কোনো ডায়রিয়া, মানে এই ধরনের উপসর্গ দিয়ে শুরু হলো জ্বর, পরবর্তীতে আস্তে আস্তে তার হাত পায়ের শক্তি কমে যাচ্ছে, অবসস্থা বা প্যারালাইসিসের দিকে চলে যাচ্ছে, সাথে সাথে তার ব্যালেন্স কমে যায়, হাঁটাচলা করতে অসুবিধা হয় এবং খুব গুরুতর হলে কারো শ্বাসকষ্ট হয় এবং অনেক ক্ষেত্রে রোগীরা শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে মৃত্যুবরণ করে। সো এই রোগটা খুবই ভয়ানক একটা ডিজিজ। তবে এটা যদি আমরা আশার খবর হলো যে 90% রোগী কিন্তু পরবর্তী জীবনে আস্তে আস্তে স্টেবল হয়ে যায়, 10% রোগীর ক্ষেত্রে জীবন নাশের একটা হুমকি থাকে। এই জিবিএস হলে কীভাবে বুঝবেন? আসলে সাধারণত স্ট্রোক পরবর্তী যে প্যারালাইসিস বা অন্যান্য যে ধরনের প্যারালাইসিসগুলো আমরা থাকি, আমরা দেখি স্ট্রোক পরবর্তী প্যারালাইসিসে সাধারণত এক সাইডের হাত পায়ের শক্তি কমে যায়। কিন্তু কোথাও যদি স্পাইনাল কর্ড ইনজুরি হয়, আঘাতজনিত কারণে হয়, সেক্ষেত্রে তার যে স্থানে আক্রান্ত হলো, যেমন ঘাড়ে হলে তার 4 হাত পা প্যারালাইজড হয়, কোমরের অংশে হলে বা পিঠের অংশে হলে কোমর থেকে নিচের অংশটুকু প্যারালাইজড হয়, সেটা একটা হিস্ট্রি থাকে। কিন্তু এই যে হিস্ট্রি বললাম আমরা, যে হঠাৎ তার কোনো একটা ভাইরাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের জ্বর বা কোনো একটা ফ্লু হলো বা ডায়রিয়া হলো, এর পরবর্তীতে আস্তে আস্তে তার শরীরের শক্তি আস্তে আস্তে কমে আসলো, বিশেষ করে পায়ের দিক থেকে শুরু হয়ে আস্তে আস্তে উপরের দিকে এই রোগের প্রভাবটা বাড়তে থাকে। এই ধরনের লক্ষণ দেখা গেলে আমরা সেটা দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে, বিশেষজ্ঞ হসপিটালে নিয়ে কী কারণে হচ্ছে সেটাকে নির্ণয় করতে হবে। রোগ নির্ণয়ের ক্ষেত্রে এক্ষেত্রে আমরা তার নিউরোলজিক্যাল কিছু এক্সামিনেশন করা হয়, সাথে সাথে আমরা একটা সেরেব্রোস্পাইনাল ফ্লুইড টেস্ট করতে দেওয়া হয়। স্পাইনাল ফ্লুইড কালেক্ট করে সেখানে কোনো অ্যালবুমিন বেশি আছে কিনা বা প্রোটিন বেশি আছে কিনা, এই জিনিসগুলো পরীক্ষার মাধ্যমে রোগটাকে কনফার্ম করা হয়। এছাড়া কখনো কখনো প্রয়োজন বোধে সিটি স্ক্যান বা এমআরআইয়ের মাধ্যমে ব্রেনের সাথে কোনো সংশ্লিষ্টতা আছে কিনা এগুলো প্রয়োজন পড়ে। এবং চিকিৎসার ক্ষেত্রে খুব দ্রুত এটা বিশেষায়িত হসপিটালে নেওয়া উচিত, যেখানে একটা মাল্টিডিসিপ্লিনারি টিম একসাথে ওনাকে ট্রিটমেন্ট বা সাপোর্টটা দিবে। অনেক সময় আইসিইউ বা লাইফ সাপোর্টের প্রয়োজন পড়তে পারে এবং এর চিকিৎসার ক্ষেত্রে ইমিউনোগ্লোবুলিন ব্যবহার হয় এবং সাথে সাথে ইলেকট্রোপোরোসিসের প্রয়োজন পড়ে। এছাড়া এই রোগের সবচেয়ে যেটা জটিলতা, যে এই ভয়াবহতাটা কয়েকদিনের মধ্যে আস্তে আস্তে কমে যে স্টেবল হয়ে যায়, কিন্তু যে জটিলতাটা থাকে সেটা হলো তার হাত পায়ের শক্তি কমে যাওয়া বা পক্ষাঘাতগ্রস্ততা তৈরি হয়। রোগী নিজে চলাফেরা করতে পারে না, তার হাঁটাচলা করার ক্ষমতা হারিয়ে যায়। এই যে অবস্থাটা, এইখান থেকে তাকে আবার সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে আসার জন্য একটু দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন পড়ে, যেটাকে আমরা রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট বলি। ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট, এই অংশটাই রোগীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এটা দেখা যায় অনেকে ইগনোর করে, অবহেলা করে, একটা সময় যে তার এই থেকে আর বের হয়ে আসার সুযোগ থাকে না। কিন্তু যারা প্রথম থেকেই সঠিকভাবে চিকিৎসা ব্যবস্থাপনার মধ্যে থাকে, প্রথমে যেমন তার লাইফ সেভিং যে বিষয়গুলো থাকে সেটা নিয়ন্ত্রণে আসার পরেই যখন ফিজিওথেরাপিটা সঠিকভাবে শুরু হয় এবং গ্র্যাজুয়ালি তারা আস্তে আস্তে ইমপ্রুভ করতে থাকে, কিছু কিছু রোগী খুব দ্রুত সময়ের মধ্যে উন্নতি হয়ে যায়, কিছু রোগী একটু দীর্ঘমেয়াদী সময় লাগে। এটা ডিপেন্ড করে তার সিভিয়ারিটি কতটুকু। তো এই জন্য জিবিএস পরবর্তী যে প্যারালাইসিস, এই বিষয়টাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। এবং যারা এই ধরনের সমস্যায় ভুগছেন বা যাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ এই ধরনের সমস্যায় ভুগছেন, তাদের এই বিষয়টাকে গুরুত্বের সাথে নিতে হবে এবং তার ট্রিটমেন্টের একটা বড় অংশ ফিজিওথেরাপি এবং পুনর্বাসন চিকিৎসা, এটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে। করলে আমরা দেখতে পাই অনেক রোগী আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। ধন্যবাদ।